ওকে, চলো। এই এক্সেলের এই কোশ্চেনটা আমি একবার বলছি। এখানে বলেছে যে কোন সাবজেক্টে বা পাস বা ফেল চেক করার ফর্মুলাটি লেখো। বলছে পাস মার্কস 30 এবং সাবজেক্ট মার্কসটি A4 সেল থেকে নেওয়া হবে। সাপোজ ধরো আমি একটা এক্সেল শিট নিচ্ছি সবার আগে। এক মিনিট। শিটটা দেখতে পাচ্ছ সবাই? দাঁড়াও। এই শিটটা দেখো, এই শিটের এগুলোকে আমি প্রত্যেকটাকে কি বলি? কলাম বলি। স্ক্রিন তো দেখাচ্ছে, তোমরা কি কেউ কি কিছু দেখতে পাচ্ছ না? ওকে, ঠিক আছে, নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, এই জন্য নেটওয়ার্ক অনেক সময় দেখা যায় না। হ্যাঁ, যদি দেখা না যায় আমি রেকর্ডিংটা দিয়ে দেবো। হ্যাঁ, নাহলে লিভ করে জয়েন করে হয়তো চলে আসবে, নেটওয়ার্ক ইস্যু থাকলে হয় প্রবলেমটা। এই দেখো কলাম আছে। হ্যাঁ, এই কলামগুলো আছে এইভাবে পরপর, আর এইভাবে রো গুলো আছে। ধরো আমি এখানে কোনো একটা সাবজেক্টের মার্কস আমি এখান থেকে লিখছি। ধরো এই জায়গাটা থেকে ধরো লিখছি আমি সাবজেক্ট মার্কস, আর এখানে ধরো আমি লিখলাম এই জায়গাটায় রিমার্কস। রিমার্কসের মধ্যে আমি পাস ফেলটা ডিফাইন করব। রিমার্কস, আমি র্যান্ডাম সাবজেক্ট নাম্বার নিচ্ছি। হ্যাঁ, ধরো 50, 56, 47, 47, 20, 21, 23, 28, 78, 34, 39, 45। আমি এরকম কতগুলো সাবজেক্টের মার্কস দিয়েছি। এবার আমাকে একটা কন্ডিশন দিয়ে দিল, যেটা আমার এই ক্ষেত্রে দেওয়া ছিল। এক্ষেত্রে কি দিয়েছিল? বলেছিল যে পাস মার্কস 30 এবং সাবজেক্ট মার্কস A4 সেল থেকে নেওয়া হবে। এটা A4 তোমাকে আগের থেকে ডিফাইন করে দিয়েছে, কিন্তু এখানে আমি কিন্তু A4 সেল দিয়ে করলে হবে না, আমাকে এখানে B3 সেল দিয়ে ডিফাইন করতে হবে। কারণ আমার সাবজেক্ট মার্কস গুলো আছে কিন্তু B3 থেকে। তা আমি যদি এখানে 30টাকে পাস মার্ক ধরি আর 30-র কমটাকে আমি যদি ফেল ধরি, দেখো কি বলেছে এখানে, দেখে নাও একবার। পাস মার্ক 30 এবং সাবজেক্ট মার্কস A4, তার মানে নিশ্চয়ই 30 নিচে যারা পাবে তারা ফেল। এক্ষেত্রে আমি কি করে দেখাতে পারি? তখন আমাকে এইভাবে লিখতে হবে, ইকুয়াল টু ইফ। মনে রাখবে, ইফ একটি লজিক্যাল অপারেটর। ইফ ইজ এ লজিক্যাল অপারেটর। অর্ণব বোরাল খুব ভালো নাম্বার পেয়েছে। অর্ণব বোরাল 65 পেয়েছে, আমি এইমাত্র খাতা চেক করলাম। বোরাল খুব ভালো নাম্বার পেয়েছে। ইকুয়াল টু ইফ, ফার্স্ট ব্র্যাকেট, আমার কি আছে, কোন সেলটা আছে? B3। তাহলে B3 গ্রেটার দেন ইকুয়াল টু 30, কমা, ডাবল কোডের মধ্যে লিখবে পাস, কমা দিয়ে ডাবল কোডের মধ্যে লিখবে হচ্ছে ফেল। এতটুক লিখলেই দ্যাটস মোর দ্যান এনাফ। এটা করে যদি তুমি টেনে দাও, অটোমেটিক দেখো পাস ফেল একাই দেখাচ্ছে। দেখতে পেলে? তাহলে ফর্মুলাটা কিভাবে লিখতে হবে? ফর্মুলাটা বড় করে দেখাচ্ছি। তুমি যে সেলটা বলবে সেক্ষেত্রে আমি এখানে বড় করে দেখাচ্ছি, খেয়াল রাখবে একবার। হ্যাঁ, এই দেখো, B3 গ্রেটার দেন ইকুয়াল টু 30, কমা, পাস, কমা, ফেল, এতটুকু লিখলেই এনাফ। এর চেয়ে বেশি কিছু লেখা দরকার ছিল না। কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেনটা দিয়েছিলাম আমি যে A4 সেলটাকে ডিফাইন করতে হবে, তখন B3-র জায়গায় শুধুমাত্র লিখে দেবে হচ্ছে A4, সরি, A4। তাহলে A4 গ্রেটার দেন ইকুয়াল টু 30, কমা, পাস, কমা, ফেল। অত কিছু লেখা দরকার নেই। তাহলে এটা খাতায় একটু নোট ডাউন করে নাও কি করে পাস ফেলটা ডিফাইন করতে হবে। এটা গেল পাস ফেলের কনসেপ্ট। আবার আমি আসছি ওয়ান বাই ওয়ান।
প্রথমে বলি আরেকটা কোশ্চেন দেওয়া ছিল তোমাদের অটো সাম। অটো সামটা খাতায় লিখে রাখো যে অটো সাম যে অপশনটি এটি হোম রিবনের আন্ডারে এডিটিং কমান্ড গ্রুপে অটো সাম অপশনটি থাকে। এভাবে খাতায় লিখতে হবে, আমি লিখে দিচ্ছি অটো সামটা কোথায় থাকে, ঠিক আমি যেভাবে লিখবো এভাবে পরীক্ষার সময় লিখবে। ওয়ান মা একটু দাঁড়াও, অটো সাম এই লিখবে হবে হোম রিবন যখনই অটো সামের কাজটা লিখবে তখন এই পাতটা মানে এই যে তোমার যে স্টেপটা উল্লেখ করে দেবে যে হোম রিবন এর আন্ডারে দেখে নাও এই একটা কমান্ড গ্রুপ যে এডিটিং কমান্ড গ্রুপ যে হোম রিবন টোটাল রিবন কটা 1 2 3 4 5 6 7 7খানা রিবন আছে, তার মধ্যে হোম রিবন তার আন্ডারে হচ্ছে যে এডিটিং কমান্ড গ্রুপ, কি লিখতে হবে এডিটিং এডিটিং কমান্ড গ্রুপ হোম রিবন এডিটিং কমান্ড গ্রুপ এর আন্ডারে হচ্ছে আমার অটো সাম। অটো সামের কাজ হচ্ছে অটোমেটিক্যালি আমার সামগুলোকে ডিফাইন করে। ডেফিনেশনটা তোমরা খাতা যতটা দেখলাম মোটামুটি ঠিকঠাকই লেখা আছে, কিন্তু অটো সামটা কিভাবে আমার এক্সেল এর শিটে কোথায় আছে কিভাবে আছে এটা দেখানোর জন্য এভাবে দেখাবো যে হোম রিবন তার আন্ডারে এডিটিং কমান্ড গ্রুপ তারপরে হচ্ছে অটো সাম, এই অটো সাম। ওকে, আমি অটো সাম করে দেখাচ্ছি। হ্যাঁ, ধরে আমি কতগুলো আমি ভ্যালু রাখবো এখানে আমার মনের মতন ধরে ভ্যালু রাখছি কতগুলো 80 89 তারপর ধরো 40 20 14 78 89 30 39 47 88 20 21। তা এখানে আমি এগুলোকে অটো সাম যখন করবো প্রথমে কি করতে হবে দেখে নাও ভালো মতন। হ্যাঁ, বোল্ড করে দিলাম বোল্ড। তা এখানে কিছু না, আমি যদি জাস্ট এখানে একটা ক্লিক করি, কোথায় ক্লিক করছি দেখো শীটটা ভালোভাবে খেয়াল রাখো। হ্যাঁ, এই শীটটা দেখো F2 থেকে স্টার্ট হচ্ছে, কালারটা দেখো যে F নাম্বার কলাম 2 নাম্বার রো F2 এর থেকে স্টার্ট হচ্ছে 89 40 14 এভাবে আসছে। আমি জাস্ট এখানে ক্লিক করে অটো সামের মধ্যে যদি ক্লিক করি ডাইরেক্ট অটোমেটিক নিয়ে নেবে। ইংলিশে কি লেখা আছে দেখাও, display the sum of the selected cells directly after the selected cells। এখানে অটো সামেতে ক্লিক করি, আমাকে প্রথমে দেখিয়ে নিল কি এইখান থেকে এই পর্যন্ত অটোমেটিক নিয়ে নিল। আরেকবার খেয়াল রাখো আমি কিচ্ছু করিনি, জাস্ট এভাবে করতে পারো যে তুমি টোটালটাকে প্রথমে সিলেক্ট করে নিলে, এই জায়গাটাকে সিলেক্ট করলে করে অটো সামে ক্লিক করো, অটো সাম অটোমেটিক দেখো 555 দিয়ে দিচ্ছে। অটো সাম এভাবে এক্সিকিউট করা হয়। অটো সাম এই যে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে আমি এর আন্ডারে দেখো সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন, মোর, অনেক কিছু ডিফারেন্ট ফাংশন গুলো আছে। হ্যাঁ, নাম্বার অটোমেটিক সিলেক্ট হবে, তুমি জাস্ট সিলেক্ট করে যদি অটো সামের মধ্যে ক্লিক করো অটোমেটিকলি ওর টোটাল সামের রেজাল্টটা দিয়ে দেবে। নাম্বার উপরে হেডিং হেডিংটা তুমি ধরবে না, হেডিং ছাড়া করবে। হেডিংটা কি করে যোগ করবে, হেডিং তো যোগ করতে পারবে না, তোমাদের নাম্বার যোগ হয়, টেক্সট তো যোগ হয় না, তাই কি না? টেক্সট তো যোগ হয় না, টেক্সট তো কনকেটেন্ট হতে পারে। ধরো তুমি এখানে হেডিং ধরে এখানে আছে সাম অফ সেলস, হ্যাঁ তুমি যেটা বলছো আর কি সাম অফ সেলস, এই দেখো তুমি এটাকে বাদ দিয়ে করবে, এই দেখো কি করে করবে। এটাকে ধরার কোনো দরকার নেই, তুমি যে যে নাম্বারগুলোকে নেবে এই নাম্বারগুলোকে তুমি প্রথমে সেন্টার করে দাও, এই নাম্বারটাকে সিলেক্ট করলে, সিলেক্ট করে অটো সামে ক্লিক করো, অটোমেটিকলি ও অটোমেটিক সামটা দেখে দেবে। তখন তুমি এটাকে সেলটাকে ধরবে না, হেডিংটাকে ধরার দরকার নেই।
এখানে অটো সাম। এখন এক্সেলে বলো। হুম, কেন হবে না? তখন তোমাকে এই নাম্বারগুলোকে এখানে রাখতে হবে। তুমি যেটা বলছো তা তোমাকে কি করতে হবে, এখানে কপি করে তুমি এই ফার্স্ট সেলের থেকে লেখা শুরু করো। তাহলে দেখিয়ে দিচ্ছি। তখন তোমাকে এইভাবে করতে হবে। আমি শীট 2 তে গেলাম, দেখো ওটা অ্যাজাম্পশন করে বলে দিয়েছে। তখন তোমাকে এরকম থাকবে ভ্যালুগুলো। তুমি তখন এখান থেকে এইভাবে লিখবে যে ইফ A1 greater than equal to 30, কমা পাস, কমা ডাবল কোডের মধ্যে ফেল। তোমাকে যে সেলটা উল্লেখ করে দেবে সেটাকে লিখলেই হবে। এই যে দেখো সবগুলো হয়ে গেছে। ওকে ওরা আগে থেকে বলে দিয়েছে যে A4 বা যেরকম করে তোমাকে দেবে সেভাবে মানে লিখলেই হবে আর কি। আচ্ছা, আরেকটা হয় এক্সেলে, ধরো বলে যে এই দুটো সেলের মাঝে, যেমন দেখো এই যে দুটো কলাম আছে, দেখো বি কলাম আর সি কলাম, এদের মাঝে আমাকে একটা নতুন কলামকে ইনসার্ট করতে বললো। ইনসার্টে নিউ কলাম, নিউ কলামের মধ্যে তোমাদের আরেকটা সাবজেক্ট মার্কস ঢোকাবে, কোনো একটা কলাম তুমি ইনসার্ট করতে হবে। এটা অনেক সময় পরীক্ষার সময় স্টেপ লিখতে দেয়, কি করে করতে হয়। বি আর সি এর মাঝে আমরা নতুন কলামকে নিয়ে আসব। সেই কলামটা কি করে করব, সি নাম্বারটাকে প্রথমে সি কলামটাকে এখানে সিলেক্ট করবে। দেখে নাও, সি সিলেক্ট করলে, করার পর এই যে হোম রিবন, তার আন্ডারে সেলস, এখান থেকে যে ইনসার্টে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করো একটা। এই যে ক্লিক, ক্লিক করার পর ইনসার্ট শীট কলামস, এখানে ক্লিক করো একটা। এই যে অটোমেটিক্যালি একটা কলাম, নতুন একটা কলাম ইনসার্ট হয়ে গেল। মানে আমার এই আগে কিরকম ছিল, আগে এরকম ছিল যে সাবজেক্ট মার্কস রিমার্কস, আমি চাইছি বি এবং সি, বি এবং সি এদের মাঝে একটা কলাম আমি ইনসার্ট করব। কি করে করব, প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোম রিবনের আন্ডারে সেলস কমান্ড, হোম রিবন সেলস কমান্ড গ্রুপ, তার আন্ডারে হচ্ছে ইনসার্ট, এই ডাউন অ্যারোতে একটা ক্লিক করতে হবে। এই যে ইনসার্ট শীট কলামস, এই নতুন একটা কলাম ইনসার্ট হয়ে গেল। কেউ যদি মনে করে 3 এবং 4, দেখে না ভালো মতন, 3 এবং 4 এদের মাঝে আমি একটা নতুন রো ইনসার্ট করতে চাই, আই ওয়ান্ট টু ইনসার্ট এ নিউ রো। কি করে করব, তাহলে 4টাকে প্রথমে সিলেক্ট করতে হবে, 4 নাম্বারটাকে সিলেক্ট করে সেম ভাবে এই যে হোম রিবন, তার আন্ডারে সেলস কমান্ড গ্রুপ, তারপরে ইনসার্ট, এখান থেকে যে ইনসার্ট শীট রোস, এই যে নতুন একটা রো কিন্তু আমার এখানে ইনসার্ট হয়ে গেল। এই জিনিসগুলো একটু খাতায়, হ্যাঁ তোমাকে যদি বলে, দেখো তোমাকে যদি বলে 6 নাম্বার 7 নাম্বারের মাঝে একটা রো ইনসার্ট করব, তা সব সময় বড় সংখ্যাটাকে সিলেক্ট করতে হবে, নেক্সট এরটাকে, এই 7কে সিলেক্ট করো, তারপর যে সেলস ইনসার্টে যাও, সেখান থেকে যে ইনসার্ট শীট রোস, এই দেখো রো ইনসার্ট হয়ে গেল 6-7 মাঝে, যাকে বল 6 সিলেক্ট করে তোমার এই এর উপরে ইনসার্ট ঢুকবে, দেখে নাও। সিলেক্ট করলে ইনসার্ট, এই যে ইনসার্ট রোস, এই যে উপরে ঢুকে গেল, ভ্যালু আসবে এখানে। তোমাকে পরীক্ষাতে প্র্যাকটিক্যালি দেখাতে করতে বলবে না, তোমাকে পরীক্ষার সময় বলবে যে রো ইনসার্ট কিভাবে করব, একটি এক্সেল এর ওয়ার্কশিটে কিভাবে রোকে ইনসার্ট করব, কিভাবে কলামকে ইনসার্ট করব, এগুলো পরীক্ষাতে আসে। হাউ টু ইনসার্ট এ রো, হাউ টু ইনসার্ট এ কলাম, একটা রোকে কিভাবে ডিলিট করব, সবকিছু কিন্তু লেখা একই টাইপের হবে, একদম সেম টাইপের হবে। প্রথমে ঠিক এভাবে বলতে হবে যে আমাকে যখন রো ইনসার্ট করতে হবে, প্রথমে রোটাকে সিলেক্ট করব, যাদের মাঝে সিলেক্ট করলাম, করে হোম রিবনের আন্ডারে ক্লিক করলে সেলস কমান্ড গ্রুপের আন্ডারে ইনসার্ট নামে একটি অপশন আছে, সেই অপশনের ডাউন অ্যারোতে ক্লিক করার পর যদি ইনসার্ট শীট রোজে ক্লিক করলে রো ইনসার্ট হবে, আর যদি কলাম যখন থাকবে কলাম ইনসার্ট করলে কলাম হবে। সেম টাইপের লিখতে হবে।
আর ডিলিট যেমন ধরো তোমাকে বললো যে এই রোটাকে ডিলিট করো, এই 5 নাম্বার রোটাকে ধরো ডিলিট করতে বললো, কি করে ডিলিট করব? প্রথমে যে রোটিকে ডিলিট করতে হবে সেই রোটিকে প্রথমে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হোম রিবন আছে, হোম রিবনের আন্ডারে সেলস আছে, সেলসের থেকে ডিলিট নামে একটা অপশন আছে। এই ডাউন অ্যারোতে ক্লিক করার পর তুমি কি ডিলিট করতে চাও, ডিলিট শিট রোজ, এখানে ক্লিক করো, তো অটোমেটিক্যালি এই রোটা ডিলিট হয়ে গেল। তা আমাদেরকে কি রেডি করতে হবে, রো কিভাবে ইনসার্ট করে, রো কি কলাম কিভাবে ইনসার্ট করে, রো কিভাবে ডিলিট করে, কলাম কিভাবে ডিলিট করে। কলাম ডিলিট একই রকম। তারপর তুমি যদি চাও যে আমি সি নাম্বার কলামটাকে ডিলিট করে দেবো, প্রথমে সি নাম্বার কলামটাকে সিলেক্ট করবে। হোম রিবনে আছি আমি, সেলস কমান্ড গ্রুপে আছি, ডিলিটের এখানে ক্লিক করলাম, ডিলিট শিট কলামস, এই দেখো যেই ক্লিক করলাম অটোমেটিক্যালি এই কলামটা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এইভাবে আমাদেরকে, যদি মনে করি যে আমি 4 নাম্বার রোটাকে ডিলিট করব, প্রথমে 4 নাম্বার রোটাকে সিলেক্ট করব, হোম রিবনে আছি, সেলস কমান্ড গ্রুপ, ডিলিটে যাও, সেখানে কি করব, ডিলিট শিট রোস, ক্লিক করো, অটোমেটিক ডিলিট হয়ে গেল। তাহলে আমরা কি কি করব, স্টেপগুলো আমি লিখে দিচ্ছি, রেডি করবে। প্রথম হচ্ছে এমএস এক্সেল থেকে যে স্টেপগুলো, নাম্বার 1 রো ইনসার্ট, 2 নাম্বার কলাম ইনসার্ট, কে জয়েন করছে আবার, রো ইনসার্ট, এক সেকেন্ড, রো ইনসার্ট, কলাম ইনসার্ট, রো ডিলিট, কলাম ডিলিট, এই স্টেপগুলো। রো ইনসার্ট, কলাম ইনসার্ট, রো ডিলিট, কলাম ডিলিট। 5 নাম্বার আমি দেখাচ্ছি করে, রো হাইট, কলাম হাইট। রো কে কিভাবে হাইড করব, কলামকে কিভাবে হাইড করব। ধরো আমি এই কলামটাকে হাইড করতে চাই, রিমার্কস কলামটাকে কি করে করতে হয়, যে কলামটাকে হাইড করতে হয় প্রথমে সেই কলামটাকে সিলেক্ট করতে হবে। অ্যাট ফার্স্ট সিলেক্ট দিস কলাম, করার পর হোম রিবন, সেলস কমান্ড গ্রুপ, তারপরে ফরম্যাট নামে একটা অপশন আছে, দেখে নাও ফরম্যাট, ফরম্যাটে ডাউন অ্যারোতে ক্লিক করো। ক্লিক করার পর এই যে হাইট অ্যান্ড আনহাইট, ভিজিবিলিটি অপশনের মধ্যে হাইড এবং আনহাইড, এখানে কোনটাকে হাইড করবো আমি, কলামকে, তাহলে হাইড কলাম, যে ক্লিক করবে অটোমেটিক দেখো কলামটা হাইড হয়ে গেছে। তুই মনে করে আবার সেই রোটাকে আমি আনতে চাই, কি করে আনবো, আনতে গেলে তুমি যদি ডাইরেক্টলি হোম ফরম্যাট আনহাইড করতে চাও, যে আনহাইড কলাম ক্লিক করলে কিন্তু আসবে না, কারণ আমি কোন কলামটাকে হাইড করেছি কম্পিউটার তো বুঝতে পারছে না। সেক্ষেত্রে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে টোটালটাকে এভাবে সিলেক্ট করে নাও, মোটামুটি যতটুকু আনহাইড করবে সিলেক্ট করলে। হোমে আছো, হোমে আসার পর সেলস কমান্ড গ্রুপ, ফরম্যাট নামে অপশন, ডাউন অ্যারোতে ক্লিক করো, ডাউনে ক্লিক করার পর হাইড অ্যান্ড আনহাইড, এখান থেকে আনহাইড কলাম ক্লিক করো, যে আনহাইড কলাম, যখন আনহাইড কলামে ক্লিক করবে অটোমেটিক কলামটা আনহাইড হয়ে যাবে। আমি নেক্সট যে বুধবার যে ক্লাসগুলো নেব, সেই ক্লাসের মধ্যে আমি বই থেকে কোথায় কিভাবে পড়তে হবে, কতটুকু করতে হবে, কি লিখতে হবে, আমি সব মার্ক করে দেবো। তোমরা আজকে কিন্তু ভালো মতন ফলো আপ করে নাও। বলো। হ্যাঁ দেখাচ্ছি, আনহাইডটা প্রথমে এখান থেকে করি, এই সিলেক্ট করলাম, মানে দেখো আমি কতটুকু আমি আনহাইড করবো সেটা তো আমার এখানে লেখা নেই, আমি এটা অ্যাজাম্পশন করে তুমি মনে করো আমি সবটাকে সিলেক্ট করতে পারি। এই দেখো
এই যে অ্যারোটা আছে এখানে ক্লিক করলে টোটাল এই ওয়ার্কবুকটাই সিলেক্ট হয়ে যাবে। এই জায়গাটা ক্লিক করলে দেখো, ক্লিক করলাম, টোটালটাই সিলেক্ট হয়ে গেল। এখানে প্রথমটাকে টোটালটাকে সিলেক্ট করে হোম রিবন, সেলস কমান্ড গ্রুপ, ফরম্যাট নামে অপশন, সেখান থেকে তুমি জাস্ট করে দেওয়া হচ্ছে হাইট অ্যান্ড আনহাইট। এখান থেকে তোমাকে করতে হবে আনহাইট কালাম, এই ক্লিক করবে অটোমেটিক চলে আসবে। টোটালটাকে সিলেক্ট করবে, তারপরে হোম রিবনের আন্ডারে সেলস কমান্ড গ্রুপ, তারপর ফরম্যাটে গিয়ে এখানে ক্লিক করে হাইট এবং আনহাইট থেকে তোমাকে যে আনহাইট কালামসে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে আমার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। রো হাইট, কালাম হাইট বললাম। কালাম আরেকটা জিনিস বলি, এটা মানে 2020-তে কোশ্চেনটা এসেছিল, এমএস এক্সেল এর ওয়ার্কবুকে বাই ডিফল্ট, এমএস এক্সেল এর ওয়ার্কবুকে বাই ডিফল্ট কটি ওয়ার্কশিট থাকে? সব সময় বাই ডিফল্ট 3খানা ওয়ার্কশিট থাকে, যে 1 2 3। এবার বলল শীটকে রিনেম করব কিভাবে? আমি যে শীট 1 আছে এটাকে তাহলে আমি রিনেম করে এপ্রিল লিখব, এপ্রিল 18th এপ্রিল লিখব। তা আমি শীটটা কি করে রিনেম করব? রিনেম করার অপশনটা হচ্ছে দুভাবে করা যায়। তুমি পরীক্ষা খাতে এভাবে লিখবে যে শীটটাকে আমি রিনেম করতে চাই, প্রথমে সেই শীটটাকে সিলেক্ট করার পর তার উপরে রাইট ক্লিক করব, এই যে সিলেক্ট করে মাউস দিয়ে রাইট ক্লিক করার পর কি দেখাচ্ছে দেখো, এই যে রিনেম, রিনেম অপশনটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যে শীট 1টা অটোমেটিকলি কি হলো, সিলেক্ট হয়ে গেল। এখানে জাস্ট লিখে দেবে, তারপর লিখলো এপ্রিল 2021, অটোমেটিকলি আমার কি করলাম, রিনেম হয়ে গেল। তুমি যদি মনে করো যে না আমার নতুন আরো শীট ইনসার্ট করতে হবে, সেম নিয়ম, এখানে ক্লিক করলেও ইনসার্ট করতে পারি। এই যে ইনসার্ট ওয়ার্কশিট, এর জন্য একটা শর্টকাট কি আছে, খুব ভালোভাবে খেয়াল করে দেখো, শিফট প্লাস F11। কেউ যদি কিবোর্ড থেকে শিফট আর F11 কে প্রেস করে একসঙ্গে, তাহলে অটোমেটিক্যালি শীট কিন্তু একটি ওয়ার্ক বুকের মধ্যে ইনসার্ট হয়ে যাবে। শিফটটাকে চেপে ধরে F11টাকে প্রেস করতে হবে, F11, এই অটোমেটিক শীট ইনসার্ট হয়ে গেল। শীট 4 বা ডাইরেক্টলি এখানে ক্লিক করলেও শীট ইনসার্ট হবে, এই যে এখানে ক্লিক করলে হবে। তুমি যদি মনে করো আমি পাত অনুযায়ী লিখবো, কিভাবে শীট ইনসার্ট করব, সেক্ষেত্রে লিখতে গেলে যে হোমে গেলাম, হোমে ক্লিক করে ফরম্যাট নামে অপশন আছে, ফরম্যাট অপশন থেকে এখান থেকে আমাকে এই দেখো রিনেম শীট করতে পারি, মুভ আর কপি শীট করতে পারি, আর ইনসার্ট শীটটা এখানে দেখাচ্ছে না, এক সেকেন্ড, শীট ইনসার্ট সবচেয়ে বেটার হচ্ছে এখান থেকে করাটাই ভালো। এই জায়গাটায় ক্লিক করবে, এটাতে তুমি ভাষাতে লিখতে পারবে না, এভাবে লিখলে তো হবে না, তোমার লিখতে হবে যে কিবোর্ডের থেকে আমি শিফট প্লাস F11 কিটাকে প্রেস করে আমি নতুন শীটকে ইনসার্ট করতে পারি। ইফ ইউ ওয়ান্ট টু ইনসার্ট এ নিউ শীট, কিবোর্ড থেকে শিফট প্লাস F11 প্রেস করলেও শীট ইনসার্ট হবে। এখান থেকে করা যায়। আরেকটা ভাবে করা যায় শীট ইনসার্ট, হোম রিবন, তার আন্ডারে সেলস কমান্ড গ্রুপ, সেখান থেকে যে ইনসার্ট অপশন আছে, এই ইনসার্ট অপশন থেকে দেখো যে ইনসার্ট শীট, এখানে ক্লিক করলো নতুন শীট ইনসার্ট হবে। দেখো শীট নাম্বার আমি 6-এ চলে গেলাম, 6 হলো। কি করে করছি, এটাই লিখবে খাতায়। হোম রিবনে ক্লিক করার পর সেলস কমান্ড গ্রুপ, সবগুলো কথা আমি যে কথাগুলো বলছি, কথাগুলো কিন্তু নোট ডাউন করে রেখো, নাহলে কিন্তু পরে অসুবিধা হবে কিন্তু। এই যে হোম রিবনে ক্লিক করলাম, হোম রিবনে ক্লিক করার পর সেলস কমান্ড গ্রুপের আন্ডারে ইনসার্ট নামে অপশন, সেখান থেকে এই যে ইনসার্ট শীট, এই অপশনটা ক্লিক করলে অটোমেটিক্যালি আমার শীটটা, নতুন একটা শীট ইনসার্ট হয়ে যাবে। যদি মনে করি যে এই দেখো হোম রিবন, তার আন্ডারে সেলস, তারপরে ইনসার্টের
ড্রপ ডাউন অ্যারো বলে এটাকে বলে ড্রপ ডাউন অ্যারো। ড্রপ ডাউন অ্যারোতে ইনসার্ট অপশনের ড্রপ ডাউন অ্যারোতে প্রথমে তোমাকে ক্লিক করতে হবে। ইনসার্ট অপশনের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করার পর সেখান থেকে এই যে ইনসার্ট শীট এই অপশনটিকে চুজ করলে নতুন একটা শীট ইনসার্ট হবে, শীট 8। এটাকে আমি লিখে দিচ্ছি একবার, কারণ অসুবিধা না হয় সেজন্য। এটাকে বলে ড্রপ ডাউন অ্যারো। এই যে ডাউন অ্যারোর দিকে থাকছে না, এই জিনিসটাকে বলা হচ্ছে ড্রপ ডাউন, ড্রপ ডাউন। হ্যাঁ লিখে দেবে, লিখে নিয়ে আমাকে চেক করে নিও, লিখে নিয়ে আসো না কি লিখছে। এই যে হোম রিবন, সেলস কমান্ড গ্রুপ, ইনসার্ট, ইনসার্টের ব্যাকে লিখতে পারো ড্রপ ডাউন অ্যারো, সেখানে ক্লিক করার পর তোমাকে ইনসার্ট করতে ইনসার্ট শীট। এখান থেকে তুমি শীটকে রিনেম সবকিছু করা যেতে পারে। এই যে হোম, ইনসার্ট, ইনসার্ট সেলস, ইনসার্ট শীট সবগুলোই পরপর হবে, ঠিক আছে। আর শীট ডিলিট কি করে করব? সাপোজ আমি ধরো শীট নাম্বার 3টাকে ডিলিট করতে চাই, আই ওয়ান্ট টু ডিলিট শীট 3। তাহলে হোম রিবনে ক্লিক করলাম, হোম রিবনের আন্ডারে সেলস কমান্ড গ্রুপ, সেখানে এই যে ইনসার্ট, ইনসার্টে গিয়ে দেখো এই যে ইনসার্টে গেলে তখন হবে, তখন তোমার ডিলিটে যেতে হবে। হোম রিবন, সেলস কমান্ড গ্রুপ, ডিলিটের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবে, সেখান থেকে ডিলিট শীট। খেয়াল রাখবে যখনই আমি ডিলিট শীটের মধ্যে ক্লিক করব, এই শীট 3টার সঙ্গে সঙ্গে এখান থেকে মুছে যাবে, দেখে নাও, খেয়াল রাখো। এই ক্লিক করলাম, দেখো শীট 3টা কিন্তু তুমি আর খুঁজে পাবে না। আমি কি করতে পারি, কোন শীটকে আমি ডিলিট করতে পারি। এই অপশনগুলো মোটামুটি খাতায় লিখে নেবে কি করে আমি করছি। না কোনো শর্টকাট কি তো নেই, দেখতে পাচ্ছি না শর্টকাট কি, এই পাত দিয়ে লিখতে হবে। হ্যাঁ, এবার আমি আরেকটা জিনিস করাচ্ছি, শর্টিং কি করে শর্ট করে। শর্ট দু রকমের হয়, একটা হয় রো ওয়াইজ শর্ট, একটা হচ্ছে কলাম ওয়াইজ শর্ট। আমি এখানে লিখে দিচ্ছি, এমএস এক্সেলে শর্টটাকে একটা করতে পারি হচ্ছে রো ওয়াইজ শর্টিং, আরটা করতে পারি কলাম ওয়াইজ শর্টিং। আর শর্টকে দুভাগে হয়, আরেকটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার শর্ট হয়, মানে ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডার, আর হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, মানে বড় থেকে ছোট। আমি করে দেখাচ্ছি, তুমি তোমার মনের মতন এখানে কিছু র্যান্ডাম ভ্যালু পুট করো, 89, 47, 25, 35, 18, 17, 10, 2, আবার ধরো 83, 99। আমি টোটালটাকে কি করব, শর্ট করব। দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা ভ্যালু কি ওয়াইজ আছে, প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমার কলাম ওয়াইজ আছে, কলামের মধ্যে আছে, মানে A1 থেকে A10 পর্যন্ত এই ভ্যালুগুলোকে আমি শর্ট করতে চাই। কি অর্ডারে শর্ট করব? যদি আমি মনে করি যে অ্যাসেন্ডিং অর্ডারে করব, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা উপরে যাবে, তারপর পর একটা 1 বাই 1 আসতে থাকবে সারি অনুযায়ী। দেখো প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আমাদের হোম রিবনের আন্ডারে এডিটিং কমান্ড গ্রুপ আছে, যে এডিটিং, হোম রিবনের আন্ডারে এডিটিং কমান্ড গ্রুপ, এডিটিং কমান্ড গ্রুপের আন্ডারে শর্ট অ্যান্ড ফিল্টার, শর্ট অ্যান্ড ফিল্টার এর ড্রপ ডাউন অ্যারোতে একটা ক্লিক করতে হবে। যেই ক্লিক করব সেখান থেকে এই যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, স্মল, আর হচ্ছে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। স্মলেস্ট টু লার্জেস্ট মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, আর লার্জেস্ট টু স্মলেস্ট মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। এবার আমাকে এখান থেকে শর্টটা এবার না করে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে
এই ড্রপ ডাউনে ক্লিক করার পর আমি ডাইরেক্ট ক্লিক করব কাস্টম শর্ট। কাস্টম শর্ট, খেয়াল রাখবে, কাস্টম শর্টে আমি ক্লিক করব। কাস্টম শর্টে ক্লিক করলে এই শর্ট নামে আমার একটা ডায়লগ বক্স ওপেন হবে। এই একটা শর্ট নামে, এটাকে বলে ডায়লগ বক্স। এই ডায়লগ বক্সের মধ্যে দেখো কি দেখাচ্ছে, কালাম শর্ট বাই কালাম এ, চেঞ্জ করার দরকার নেই, যা আছে তাই থাক। শর্ট অন ভ্যালুস, ভ্যালুসই থাকবে। এবার আরটা কি আছে, স্মলেস্ট টু লার্জেস্ট। স্মলেস্ট টু লার্জেস্ট মানে ছোট থেকে বড়, কোনো কিছু চেঞ্জ করবে না, অর্ডারটা যা আছে তাই থাকলো। ডাইরেক্ট ওকেতে ক্লিক করো, এই দেখো অটোমেটিক্যালি ভ্যালুগুলো ছোট থেকে বড় আকারে সেজে গেল, ছোট থেকে বড় আকারে সেজে গেল, স্মলেস্ট টু লার্জেস্ট। আরেকবার দেখো সিলেক্ট করি। এবার যদি মনে করি বড় থেকে ছোট করব, এক সেম ভাবে এই আমার হোম রিবন, হোম রিবনের আন্ডারে শর্ট অ্যান্ড ফিল্টার, ডাউন অ্যারোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে লার্জেস্ট টু স্মলেস্ট না করে আমি ডাইরেক্ট কাস্টম শর্টে ক্লিক করলাম। কাস্টম শর্টে ক্লিক করলে দেখে নাও একবার, কালাম এ ঠিক আছে, ভ্যালুস ঠিক আছে, স্মলেস্ট টু লার্জেস্ট, এই ডাউন অ্যারোতে ক্লিক করে কি করব, লার্জেস্ট টু স্মলেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট ক্লিক করার পর ওকে করলে দেখো সবচেয়ে বড় সংখ্যাটা আগে যাবে, তারপর আস্তে আস্তে কমতে 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 লাস্টে 2 এগিয়ে শেষ হয়েছে। দ্যাট ইজ কল ডিসেন্ডিং অর্ডার শর্ট, মানে বড় থেকে ছোট। বুঝতে পারছো তো সবাই? কোনো অসুবিধা হচ্ছে? কোনটা? এক সেকেন্ড, শর্ট এন্ড ফিল্টার, কাস্টম শর্ট। এখানে শর্ট অনের মধ্যে সেল কালার, ফন্ট কালার, সেল আইকন, এগুলো অন্য জিনিস। তুমি তো ভ্যালু দিয়ে শর্ট করবে। হ্যাঁ, ভ্যালু দিয়ে শর্ট করলেই হবে, অত কঠিন যাওয়ার দরকার নেই। তুমি জাস্ট এখানে যেরকম কিছু চেঞ্জ করবে না, যা আছে তাই থাক। এটা এক ধরনের শর্ট গেল, এটা কালাময় শর্ট। কিন্তু কিন্তু এবার যদি আমি এই ভ্যালুগুলো এভাবে লিখতাম, অন্যটা শিটে করছি, দেখো শিট 2 তে গিয়ে তো এরকম আছে কালাময় শর্ট, এটা কিন্তু একটু আলাদা হবে। হ্যাঁ, এই দেখো তোমাকে বললো কালাম রো ওয়াইজ শর্ট করতে হবে। আগেরটা আমি কি করেছি, কালাম ওয়াইজ শর্ট করেছি, এবার যেটা করব রো ওয়াইজ শর্টিং করব। রো ওয়াইজ শর্টিং কি করে করতে হয়, একই রকম। প্রথমে টোটালটাকে সিলেক্ট করতে হবে, অ্যাট ফার্স্ট সিলেক্ট অল করার পর এই যে হোম রিবন, হোম রিবনের আন্ডারে আমি ডাইরেক্ট কোথায় যাব, শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে ক্লিক করলাম। কাস্টম শর্টে ক্লিক করব, একই এই পর্যন্ত সেম আছে। তারপর দেখবে এখানে কিন্তু পুরো ব্যাপারটা চেঞ্জ আছে, কোনো কিছু এখানে দেখাচ্ছে না, সব কালাম। আমি এখানে কিছু হাত দেওয়া যাবে, তখন তোমাকে ডাইরেক্ট ক্লিক করতে হবে অপশনে। রো ওয়াইজ শর্টিং এর ক্ষেত্রে, কালাম ওয়াইজ শর্টিং এর ক্ষেত্রে সবকিছু রেডি থাকে, কিন্তু রো ওয়াইজ শর্টিং এর ক্ষেত্রে আমাকে কিন্তু এই অপশনটার মধ্যে অতি অবশ্যই ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলাম। অপশনে ক্লিক করলে কি দেখাচ্ছে, শর্ট টপ টু বটম, আরটা হচ্ছে লেফট টু রাইট। টপ টু বটম আমাকে করলে হবে না, টপ টু বটম একমাত্র কালামের ক্ষেত্রে হয়। দেখো টপ টু বটম, মনে রাখবে রো ওয়াইজ শর্টিং এর ক্ষেত্রে আমাকে শর্ট লেফট টু রাইট এই রেডিও বাটনটাকে প্রথমে এই অপশন বাটনটাকে সিলেক্ট করতে হবে, শর্ট লেফট টু রাইট করে ওকে করে দাও। করলে, করার পর এবার শর্ট বাই, এখান থেকে তোমাকে রো 2টাকে চুজ করো। রো 2 চুজ করলে তারপরে কি, স্মলেস্ট টু লার্জেস্ট। তুমি মনে করো যে আমি ছোট থেকে বড় করব, তাহলে স্মলেস্ট টু লার্জেস্ট। তুমি বড় থেকে ছোট করলে লার্জেস্ট টু স্মলেস্ট। ঠিক আছে, আমি প্রথমে স্মল লার্জেস্ট করে দেখছি, স্মল লার্জেস্ট ক্লিক করলাম, করে ওকে করলাম। এই দেখো হয়েছে, ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে গেল। কি কি চেঞ্জেসটা করলাম, প্রথমে সিলেক্ট, হোম রিবনে আছি, এডিটিং কমান্ড গ্রুপ, সেখান থেকে শর্ট অ্যান্ড ফিল্টার, তারপর আমরা কোথায় যাব, কাস্টম শর্ট। কাস্টম শর্টে যাওয়ার পর রো 2, একবার তোমাকে সিলেক্ট করলে কোনো অসুবিধা নেই, পরের বার বারে বারে করতে হবে না। রো 2
স্মলেস্ট টু লার্জেস্ট এটাকে করবো ধরো স্মলেস্ট টু লার্জেস্ট করে ছোট থেকে বড়, আর লার্জেস্ট টু স্মলেস্টে ক্লিক করে ওকে করলে বড় থেকে ছোটটা ভ্যালুগুলো পরপর সেজে গেল। এটাকে বলছে হচ্ছে বড় থেকে ছোট, আগেরটা ছিল ছোট থেকে বড়। এতটুকু বোঝা গেছে? কারো কোনো সমস্যা আছে? কোনটা, এটা আরেকবার দেখাবো? নতুন করে দেখাবো তো? ঠিক আছে ঠিক আছে, নতুন করে দেখাচ্ছি। তুমি ভ্যালু নাও 89, 74, 10, 14, 45, 47, 44, 10। আমি ধরো রো বাই শর্টিং করবো। প্রথমে সিলেক্ট করবে হোম রিবন, তার আন্ডারে কি আছে এডিটিং কমান্ড গ্রুপ, সেখান থেকে শর্ট অ্যান্ড ফিল্টার ক্লিক করলাম। ক্লিক করার পর তোমার কি করতে হবে, কাস্টম শর্ট, তারপর অপশন, টপ টু বটমটা করবে না, সবসময় মনে রাখবে সেকেন্ড অপশনটা লেফট টু রাইট, ওকে। রো টু স্মলেস্ট টু লার্জেস্ট করে ওকে করো। এই দেখো ছোট থেকে বড় সেজে গেল পরপর। বড় থেকে ছোট করতে গেলে কি করে করবো, সিলেক্ট হোম রিবন, শর্ট অ্যান্ড ফিল্টার ক্লিক করো, শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট আছে, তা লার্জেস্ট টু স্মলেস্ট না করে আমি ডাইরেক্ট করে দেবো কাস্টম শর্ট। রো টু একবার করে নিলে অসুবিধা নেই, একবার করে ওটা করা থাকবে। রো টু থাকবে, ভ্যালুস থাকলেও কিছু চেঞ্জ করবে না। এখান থেকে কি করবে, লার্জেস্ট টু স্মলেস্ট করে ওকে করে দাও। দেখো বড় থেকে ছোট সেজে গেল। এটাই তো নিয়ম, আর কিছু নেই। আরেকটা দেখে নাও ওখান থেকে, কন্ডিশনাল ফরম্যাট। হ্যাঁ, পাই চার্ট আমি একটা পরীক্ষার সময় লিখতে দিয়েছিলাম, পাই চার্ট কি করে তৈরি করতে হয়। সো পাই চার্ট তৈরি করা খুবই সহজ, মোটামুটি সবাই যে যখনই পরীক্ষায় পাই চার্ট বা কালাম চার্ট বার চার্ট যাই দিক না কেন, একটা স্যাম্পল ডায়াগ্রাম পেন্সিল দিয়ে পরীক্ষার খাতাতে এঁকে দেবে, এতে নাম্বারটা ভালো রকম পাওয়া যায়। না এঁকে একদম ব্ল্যাঙ্ক রেখে দেবে না, কারণ 2 নাম্বার 3 নাম্বার মতন দেয়, একটা এঁকে দেবে। পাই চার্ট কিচ্ছু না, আমি এটা করে দেখাচ্ছি এখানে স্যাম্পল দেখো কত ভ্যালু নিচ্ছি। ধরো এই ডেটাগুলোকে নিয়ে আমরা পাই চার্ট করবো। কি করে করবো, প্রথমে সিলেক্ট, অ্যাট ফার্স্ট সিলেক্ট করার পর ডাইরেক্ট আমি ইনসার্ট রিবনে ক্লিক করব। ইনসার্ট রিবন, এখান থেকে চার্ট নামে কমান্ড গ্রুপ, তার আন্ডারে এতগুলো চার্ট আছে। চার্ট কমান্ড গ্রুপের আন্ডারে কোথায় যাবো, আমি পাইয়ে যাব। পাইয়ে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব। তুমি কিরকম পাই নিতে চাও, 2D পাই না 3D পাই, যেটা খুশি। সাপোজ আমি 3D পাই নিচ্ছি, 3Dর মধ্যে ক্লিক করো, করে ছেড়ে দাও। এই দেখো অটোমেটিক একটা পাই চার্ট তৈরি হয়ে গেল। এই যে পাই চার্ট দেখতে পাচ্ছ, এটাই তোমাকে ভাষা দিয়ে লিখতে হবে, আর কিচ্ছু না। কালাম চার্ট বলে কালাম চার্ট, বার চার্ট একই রকম। এই জিনিসটাকে চার্ট, একটা যে কোনো চার্ট পরীক্ষার সময় লিখতে দেয়, যে কোনো চার্ট আসে ওটা যে কোনো চার্ট ভালো মতন পড়ে রাখবে। পাই চার্ট, কালাম, বলো। আচ্ছা তুমি চাচ্ছ, ধরো এরকম চাচ্ছ, তো বলছি আমার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, তাহলে ওটা দেখিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। ধরো এরকম আছে, নেম আর ধরো মার্কস, ওকে। ধরো আমি এখানে নাম লিখে দিই, পি দে, এস রয়, জে সাহা, টি ঘোষ, পি ঘোষ, পি, এরকম নামগুলো আছে। আর ধরো মার্কস আছে 455, 411, 258, 257, 450। আমি বললাম যে এর একটা কালাম চার্ট তৈরি করব। কি করে করব, প্রথমে টোটালটাকে সিলেক্ট করো, সবগুলোকে মানে হেডার সহকারে।
এগুলা তো এই হেডার, এগুলা তো হেডার, এই হেডারের আন্ডারে আমার এই ভ্যালুগুলো আছে, হেডারের আন্ডারে এই ভ্যালুগুলো আছে, তাহলে ওটা আমাকে হেডার সহকারে সিলেক্ট করো। করলে ইনসার্টে ক্লিক করলে, ইনসার্টে ক্লিক করার পর দেখো বার দেখাচ্ছে বা কলাম, বার চার্ট বা কলাম চার্ট। তোমাদের বার চার্ট, কলাম চার্ট, পাই চার্ট, লাইন চার্ট, এরিয়া চার্ট দেয় না, ওটা দরকার নেই করার। কলাম চার্টের মধ্যে এই ডাউন অ্যারোতে ক্লিক করো। তো কিরকম কলাম নেবে, 3D কলাম নেবে না 2D কলাম নেবে? 3D নাও, এই 3D এর মধ্যে ক্লিক করো, করে ছেড়ে দাও, অটোমেটিকলি দেখো চলে এসছে। এই যে, এই যে দেখতে পাচ্ছ, একই রকম সিস্টেম। পাই চার্ট যেভাবে করেছো সেম ভাবে কলাম চার্ট করবে। বার চার্ট একই জিনিস, বার চার্টটা করে দেখাচ্ছি একবার। তো তোমাকে বললো বার চার্ট করতে হবে, তো সেম ভাবে হেডার সহকারে সিলেক্ট করো, ইনসার্ট রিবনে ক্লিক করো, করে ডাইরেক্ট চলে যাও বার। এই যে এখানে একটা ক্লিক করো, কি করে নেবে, তো সিলিন্ডার নেবে না 3D নেবে? এটা নাও, 3D নাও, ওকে ওকে করে দেখো অটোমেটিক চলে আসছে বার চার্ট। সেম সিস্টেম, ঠিক আছে? আসলে চার্ট কনসেপ্টটা বুঝতে পারলে। আর মার্জ অ্যান্ড সেন্টারটা একটু বলে দিচ্ছি। সাপোজ আমি লিখতে চাই এবিসি কোম্পানি, এবিসি অটোমোবাইল কোম্পানি, আমি লিখতে চাই এবিসি অটোমোবাইল কোম্পানি। আমি যদি এরকম করে লিখি, দেখো এবিসি অটো মোবাইল কোম্পানি, এটা কিন্তু F3 G3 H3 সবগুলোকে নিয়ে আছে। মার্জ অ্যান্ড সেন্টার মানে হচ্ছে, আমি যদি চাই, আমি ধরো এটাকে এইভাবে না লিখে, আমি ধরো এই পজিশন থেকে আমি মোটামুটি F5 আর G5, তোমরা শুধু কালারিং করে খেয়াল রাখবে, দেখো F5 G5 H5, আমি টোটালটাকে মার্জ করব। মার্জ মানে একটাই হয়ে যাবে, সেলগুলো মার্জ হয়ে যাবে। সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করে নিলাম। কিভাবে করছি, জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিলেক্ট করলাম, করে মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে ছেড়ে দাও, কিচ্ছু করতে হবে না। এবার তুমি লেখো এবিসি কোম্পানি, এবিসি ধরো অটোমোবাইল কোম্পানি, এই কথাটাই লেখো, অটো মোবাইল কোম্পানি, হয়ে গেল। এবার এটাকে বোল্ড করো, তুমি যদি মনে করো বোল্ড করো, বোল্ড করতে হবে, দেখো অটোমেটিক দেখাচ্ছে এরকম। সো মার্জ অ্যান্ড সেন্টার বিভিন্ন ধরনের কাজ আছে, কোথায় আছে, অ্যালাইনমেন্টের আন্ডারে আছে, অ্যালাইনমেন্টের আন্ডারে মার্জ অ্যান্ড সেন্টার। যদি মনে করে কোনো লেখাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে লিখতে চাই, সাপোজ আমি লিখছি হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম, প্র্যাকটিক্যাল এক্সাম, এই কথাটাকে আমি ঘুরিয়ে লিখবো। সিলেক্ট, সিলেক্ট করলে, করে কি করবে, এর উপরে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক, রাইট ক্লিক করে ফরম্যাট সেল, ফরম্যাট সেলে গিয়ে, একটু দাঁড়াও, ফরম্যাট সেলে গিয়ে দেখো অ্যালাইনমেন্ট বলে অপশন আছে, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টে গিয়ে এবার এখান থেকে যে 0 লেখা আছে, এটা লিখে দাও 45, লিখে ওকে করে দাও। তোমার লেখাটা দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে গেছে, দেখতে পেলে? কি করে করলাম, সিলেক্ট করে এর উপরে রাইট ক্লিক, ফরম্যাট সেল, ফরম্যাট সেলের পর নাম্বারের পর অ্যালাইনমেন্ট, এখান থেকে যে ডিগ্রিজ যেখানে আছে, এখানে 45 লিখলে 45, তুমি মনে করবে 90 ডিগ্রি লিখবো, অটোমেটিক লেখাটা পুরো 90 অ্যাঙ্গেলে ঘুরে যাবে। 90 করে ওকে করে দেখো, 90তে ঘুরে গেছে, দেখতে পাচ্ছ? 90তে ঘুরে গেল। তাহলে এইভাবে লেখাগুলোকে আমি মুভ করতে পারি। আরেকটা কোশ্চেন এক্সামিনের সময় আসে, সেটা বলে যে এমএস এক্সেলের কোনো একটি সেল, বলছে এমএস এক্সেলে কোনো একটি সেলকে, এমএস এক্সেলে কোনো একটি সেলের উইথকে কি করে বাড়াবো, আর রো হাইট, মানে সেল উইথ, কলাম উইথ
আর রো হাইটকে কি করে ইনক্রিজ করা যায়, এই কোশ্চেনটা আসে না সময়। দেখো এই যে এটা হচ্ছে আমার এই যে ডি নাম্বার যে কলামটা আছে, আমি যদি মনে করি যে এটাকে বাড়াতে চাই, কি করে বাড়াবো? বাড়াতে গেলে আমাকে সবার আগে হোম রিবনের আন্ডারে সেলস কমান্ড গ্রুপ, সেখান থেকে ফরম্যাটের ডাউন অ্যারোতে আমাকে ক্লিক করতে হবে। হোম, সেলস কমান্ড গ্রুপ, ফরম্যাটের ডাউন অ্যারোতে একটা ক্লিক করো। ডাউন অ্যারোতে ক্লিক করার পর দেখো এখানে কি দেখাচ্ছে, রো হাইট। রো হাইটের মধ্যে ক্লিক করবে, যে রো হাইট ক্লিক করলে বাই ডিফল্ট, অনেক সময় এক্সামে কোশ্চেন আসে যে বাই ডিফল্ট রো হাইট কত থাকে, লিখবে বাই ডিফল্ট রো হাইট থাকে 15th, 15। 15-এর মধ্যে আমি একটা এখান থেকে তাহলে মনে করি আমি 15 আছে, আমি 15টা ইনক্রিজ করে 20 করে ওকে করে দাও। এ দেখো রো হাইটটা বেড়ে গেল। কোথায় বাড়লো খেয়াল রাখতে, আরেকবার খেয়ালটা করো। কি করছি, হোম রিবন, ফরম্যাট, এখান থেকে রো হাইট বাই ডিফল্ট এখানে আমি 20 করেছিলাম, সাপোজ তুমি 30 করো, করে ওকে করো, দেখো অটোমেটিক রো হাইটটা বেড়ে গেল। আর যদি মনে করবি কালাম উইথটাকে বাড়াবো, কি করে বাড়াবো, এখানে সিলেক্ট করলাম হোম রিবন, একই জায়গায় হোম রিবন, সেলস কমান্ড গ্রুপ, তার আন্ডারে হচ্ছে ফরম্যাট, ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে কালাম উইথ চড়ার দিকে বাড়বে। উইথ মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, চড়ার দিকে উইথে ক্লিক করো। বাই ডিফল্ট কত থাকে 8.43, সংখ্যা লিখে রাখবে। কালাম উইথ এমএস এক্সেল এর সেলের বাই ডিফল্ট কালাম উইথ হচ্ছে 8.43 আর রো হাইট হচ্ছে 15। তাহলে 8.43, সাপোজ ধরো এখান থেকে আমি এখান থেকে ধরো 18 করে দেই, দেখবে এই চড়ার দিকটা বেড়ে যাবে। ওকে করছি, এই দেখো বেড়ে গেল। রো হাইট কালাম উইথ কি করে ইনক্রিজ করি, কোন পোর্শন থেকে যাই, এটা দেখে নিলে মোটামুটি এগুলো দেখলেই এক্সেলটা কিছুটা অনেকটাই হয়ে আসবে। এতটুকু তোমরা মোটামুটি সব রেডি করে নাও বাড়িতে বসে, এক্সেলে যে যে কোশ্চেনগুলো আমি বললাম। এবার তোমাদের এক্সামে যে আমি কোশ্চেনটা দিয়েছিলাম তার এমসিকিউটাকে আমি আজকে এখনই মুখে মুখে একবার বলে দিচ্ছি, তাহলে তোমাদের প্রত্যেকেরই সুবিধা হবে। এই দেখো, যাদের খাতাগুলো দেখেছি তাদের মার্কস গুলো একবার বলে দিচ্ছি। প্রীতমের দেখলাম আমি, প্রীতম পেয়েছে 49.5। প্রীতম তুমি সেটা অ্যান্সার করনি না, ওই HTML-টা? প্রীতম আছে নেই? যাকে তুমি এটা করনি, এটা HTML-টা। আচ্ছা, মৌসুমীরটা দেখলাম, মৌসুমী পেয়েছে 48, অনির্বাণ 49, সায়ন 42, অর্ণব বোরাল সবচেয়ে বেশি এখন দেখলাম 65, 65.5, প্রিয়াঙ্কুশ চক্রবর্তী 44.5, অরিত্র পাল 38.5। অরিত্র আছে? নেই মনে হয়, অরিত্র নেই। ঠিক আছে, পরের দিন সব খাতাগুলো দিয়ে দেবো। আমি তোমাদের এমসিকিউ গুলো একবার বলে দিচ্ছি, তোমরা যাদের কাছে কোশ্চেন আছে সব লিখে টিক মেরে বাড়িতে পড়া শুরু করে দাও। প্রথম এমসিকিউটার অ্যান্সার বলছি, 1-এর ডি, এক্স এক্সর ওয়াই 1-এর ডি, ডি মাল্টিপ্লেক্সার 2 নম্বরের সর্বোচ্চ আউটপুট এম হলে 2 টু দি পাওয়ার এম, এনকোডার 2 টু দি পাওয়ার এন হলে এন মানে 3-এর সি, একটি ডেকোডারের ইনপুট বিটের সংখ্যা এন হলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার এন, মানে হচ্ছে 4-এর বি। বলছি 1-এর ডি, 1-এর ডি, 2-এর বি, না 2-এর হচ্ছে ডি, 2-এর ডি, 3-এর হচ্ছে সি, 4-এর দা ডিকোডার ইনপুট বিটের সংখ্যা এন হলে আউটপুট বিট কত হবে? আউটপুট বিট হবে 2 টু দি পাওয়ার এন। 5 নাম্বারটা হবে এ বি, অ্যান্সার হবে 5-এর এ। 6 নাম্বার, একটি ডেটা ডিস্ট্রিবিউটারের উদাহরণ,
ডি মাল্টিপ্লেক্স মানে ডিমাক্স 6 বি, ওএসআই মডেলের সর্বোচ্চ স্তর 7 সি। ল্যান প্রোটোকল কিন্তু বোথ ইথারনেট টোকেন রিং মানে বোথ এ অ্যান্ড বি। একটি রিলেশনের মধ্যে মোট টাপেল সংখ্যাকে বলে কার্ডিনালিটি 9 বি। হ্যাঁ স্যার বলছি আমাদের তো এই ল্যান প্রোটোকলটা তো নেই, তো এটা কি পড়বো? ঠিক আছে, একটা কোশ্চেন এদিক ওদিক হয়েছে তো আপাতত পড়ার দরকার নেই, ঠিক আছে, এটা দিয়েছি, ঠিক আছে। ওরকম মানে তোমার কোনটা দেবে না দেবে, ল্যান প্রোটোকল ছেড়ে দাও, প্রোটোকল ল্যান প্রোটোকল নেই তো ছেড়ে দেবে। ল্যানটা বাদ দিয়ে ল্যান প্রোটোকল কি বাদ দিয়েছে? ঠিক আছে, ওটা হ্যাঁ নিয়ে স্যার। ও ঠিক আছে, ওটা দিয়ে মাথায় এই করো না, না হলে হ্যাঁ পড়ে রাখো না, কি আছে ল্যান প্রোটোকল বোথ এ অ্যান্ড বি। একই রিলেশনের মধ্যে মোট টাপেল সংখ্যাকে বলে কার্ডিনালিটি। আরেকবার বলুন। হ্যাঁ 6 নাম্বার, ছয়টা ডিমার্কস, 7এরটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, 8এর হচ্ছে সি বোথ এ অ্যান্ড বি। একটি রিলেশনের মধ্যে মোট টাপেল সংখ্যাকে বলে কার্ডিনালিটি 9 বি। ড্যাশ তথ্য পরিবহনে স্টার্ট ও স্টপ বিট প্রয়োজন অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন 10 সি। এটা হবে 8 11 সি। টেস্ট কনক্যাটিনেট অ্যান্ড মানে 12 এ। স্যার 11টা 11 বললাম তো, 8 11 সি, 11 সি 12 হচ্ছে এ। এমএস এক্সেল 2000 সাথে সেলের মানকে ফিক্সড অর্থাৎ অপরিবর্তিত $সাইন 13 সি। প্রদত্ত কোনটি টু লেভেল সার্কিটে লজিক গেট, এটা হবে অ্যান্ড গেট 14 এ। প্রদত্ত কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয় 15 সি প্রোটোকল। স্যার আপনি তো এইটা আমার আমার পেপারে যে করে দিয়েছিলেন টু লেভেল সার্কিট এক্স নট গেট রাইট দিয়েছে। এক্স নট গেট তো দেইনি, এক্সঅর আছে। এক্স নট গেট এক্স অর হ্যাঁ। আচ্ছা, এটা আমি পরবর্তীতে দেখলাম, এটা আমার একটা কনফিউশন ছিল, পরে আমি দেখলাম এটা অ্যান্ড গেটিং আছে। ঠিক আছে, এটা আমি পরে আমি রেকটিফাই করি, অ্যান্ড দিয়ে আপাতত করে রাখো এটা, ঠিক আছে। আর একটা ওই ল্যান প্রোটোকলটা আপনি এখানে দাগ দিয়েছেন ইথারনেট। ইথারনেট, ইথারনেট টোকেন রিং দুটোই আমি দেখলাম, ওই যে তোমাদের দুটো বইয়ের মধ্যে কনফিউশন করেছিল, ওই গুহপাল না কোন বইয়ের মধ্যে দুটো, এটা বোধ করো এটা, ঠিক আছে। এটা এই জন্য রেকটিফাই করলে হয়ে যাবে, এখন এদিক ওদিক করে ওই তখন তা হয়তো হয়েছিল সেই মুহূর্তটাতে। আপাতত যেটা আছে যে ল্যান্ড প্রোটোকল, আমি তো নাম্বারটা ই করে দেবো। তোমার কি মৌসুমী কথা বলছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরে ফোন করবে, দেখছি আমি কি করেছিলাম। আপাতত যেটা আমি বলছি সেটা প্রথমে টিক দিয়ে রাখো আর কি, যেটা আমি বলছি আর কি। পরেটা আমি দেখে নিচ্ছি, আমি বইটা দুটো বইতে দেখেছিলাম তো, আপাতত টিক দিয়ে রাখো এটা। হ্যাঁ 14 এ, এটা হচ্ছে প্রোটোকল। ডিবিএমএস সফটওয়্যার উদাহরণ হচ্ছে অল অফ দিস। এসটিএমএল প্রোগ্রাম লেখার জন্য ব্যবহৃত হয় নোটপ্যাড 17 এ। ফিল্ডের অপর নাম অ্যাট্রিবিউট। এ ট্যাগটি সম্পূর্ণ নাম, এটা লিখবে হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট নয় স্টাইল। এসটিএমএল এ ব্যাকগ্রাউন্ড কালার দেবার জন্য বডি ব্যাকগ্রাউন্ড না দিয়ে বডি বিজি কালার হবে 21 সি। একটু চেঞ্জ করছি দাদা, এখানে কোশ্চেনগুলো আবার এখানে আছে মনে হচ্ছে, এই যে এমসিকিউ। সুপারস্ক্রিপ্টের এসটিএমএল ব্যবহৃত হয় এসইউপি 22 বি। এ এবং বি দুটি ইনপুট সমাধান এক্স নট গেট, এটা হচ্ছে এ বার বি বার প্লাস এ বি মানে 23 বি। একটি হাফ অ্যাডারে দুটি ইনপুটের মান 1 হলে সাম ও ক্যারির মান কত হবে? 0 ক্যারি 1, তার মানে হচ্ছে 24 বি। মোটামুটি অনেকেই ঠিকঠাক লিখেছে, ঠিক আছে। যে দুটো কোশ্চেনে গন্ডগোল আছে আমি দেখে নিচ্ছি, তখন হয়তো একবার অনেকগুলো করা হয়েছে তো, পরে আমি দুটো বইটা মার্জ আপ করে দেখলাম যে একটা দুটো কোশ্চেন এরকম হয়েছে, ওটা আমি রেকটিফাই করে দেবো। যাদের কারো নাম্বার কেটেছে দরকার বলে। 24 আরেকবার বলুন। হ্যাঁ 24 বলছি, 24 হচ্ছে তোমার 24 এটা করবে, যে দুটোর মান 1 হলে 0 ক্যারি 1 মানে 24 বি।
24 ঠিক আছে, যেগুলো তোমার ধরো মনে হচ্ছে বইয়ে এখন উল্টো দাগ দাগ ঠিক করে নেবে, যাদের হয়েছে আমি পরে গ্রেস নাম্বার দিয়ে দেবো 2 নাম্বার তাহলে, ঠিক আছে। আপাতত ওটা হতে পারে, সেটা হয়তো তুমি বলো বলো, শুনছি আমি। কার্ডিনালিটি, মোট টাপের সঙ্গে কার্ডিনাল, একটা রিলেশনের মধ্যে টাপেল সংখ্যা, টাপেল মানে রো গুলোকে বলে না। ধরো তোমার কাছে একটা টেবিল আছে, তাহলে তুমি বলছি না, ঠিক আছে তুমি ভালো দেখে না, তোমার এটা গুগল থেকে দেখাচ্ছি আমি, একটু দেখো একটা টেবিলের একটা এক্সাম্পল দিয়ে ভালো বুঝতে পারবে। ধরো কোনটা কোনটা বলছো? আর ডোমেন ব্যাপারটা বলতে হবে, তোমার টেবিল বের করছে একটা, ধরো এটা ভালো দেখো, ভালো বুঝতে পারবে। দেখো এখানে টেবিল দেখতে পাচ্ছ, এই দেখো ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ। এই টেবিলটার মধ্যে মোট রো এর সংখ্যাকে আমরা বলছি হচ্ছে কার্ডিনালিটি। মোট রো কোনটা দেখো, জন ডিওই 3/12/1920 ডেট অফ বার্থ। তাহলে এই রোটা, এই যে এই রো, একটা রো একখানা 1 2 3 4 5, টোটাল যেহেতু রো মানে রো মানে হচ্ছে টাপেল, মোট রো এর সংখ্যা, মোট রো এর সংখ্যাকে আমরা কি বলি? কার্ডিনালিটি। এখানে টোটাল রো কটা আছে? 1 2 3 4 5। তার মানে এই টেবিলটাকে আমি বলছি রিলেশন, তাহলে এই রিলেশনটার কার্ডিনালিটি হবে 5। যদি বলে ডিগ্রি কত হবে, মোট কলাম সংখ্যা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, তাহলে এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, 3টি কলামকে নিয়ে তার হচ্ছে ডিগ্রি 3। আর তুমি যেটা আমাকে ডোমেন বললে, ডোমেন হচ্ছে পারমিটেড ভ্যালু। কিরকম পারমিটেড ভ্যালু? এই যে ফার্স্ট নেম আছে, এর আন্ডারে আমি একটা টেক্সট ভ্যালু মানে ক্যারেক্টারকে রেখেছি জন। আবার দেখো ডিওই মানে এই পার্টিকুলার লাস্ট নেমের জায়গায় ডিওইটা হচ্ছে পিটার স্মিথ। তারপরে পারমিটেড ভ্যালু মানে যে, এবার ডেট অফ বার্থের মধ্যে আমি মনে করলাম নাম রাখবো তা কিন্তু নয়, ডেট অফ বার্থের মধ্যে ডেট অফ বার্থ আমাকে রাখতে হবে। তাহলে আমাকে যে পার্টিকুলার ফিল্ড মানে যে কলামের মধ্যে যে নির্দিষ্ট মানটাকে আমি রাখবো তাকেই বলছে ডোমেন, পারমিটেড ভ্যালুস। বুঝতে পারলে কি বললাম? যেমন দেখো এটা দেখো, নেম, জেন্ডার, আর ধরো এজ, জেন্ডার মেল ফিমেল মেল, এজের মধ্যে নিশ্চয়ই আমি নাম রাখতে পারবো না। তাহলে এজের মধ্যে আমার কি ধরনের ভ্যালুকে এজ রাখছে? ইন্টিজার ভ্যালুকে, যাকে আমি ইন্টিজার ভ্যালুকে আমরা বলি হোল নাম্বার, মানে একটা পূর্ণ সংখ্যাকে। তাই পূর্ণ সংখ্যাটা হচ্ছে ওর পারমিটেড ভ্যালু। যেমন 23 47 12, এদের প্রত্যেকটাকে আমরা কি বলতে পারি? এর হচ্ছে এটা হচ্ছে ডোমেন। যেমন নেমের ডোমেন কি? ডেভিড। জেন্ডারের ডোমেন কি? মেল। তাহলে জেন্ডারের মধ্যে পার্টিকুলারলি ক্যারেক্টারটাই থাকছে, ক্যারেক্টারের বদলে আমি এখানে নাম্বার রাখতে পারবো না। আর এজের মধ্যে আমি নাম্বারই রাখবো, এজের মধ্যে কিন্তু আমি ক্যারেক্টার রাখতে পারবো না। এটাই হচ্ছে আমার ডোমেন। এবার বুঝতে পারো ডোমেন ব্যাপারটা কি? এক্সেলে কার্ডিনাল ডিগ্রি থাকে না, এক্সেল তো স্প্রেডশিট সফটওয়্যার। কার্ডিনালি ডিগ্রিটা থাকে তোমার ডিবিএমএস এর মধ্যে, ডিবিএমএস এর টেবিলের মধ্যে কার্ডিনালি ডিগ্রিটাকে বোঝানো হয়। সে তুমি এক্সেলের মধ্যে একটা টেবিল বানিয়ে করলে আলাদা ব্যাপার, কার্ডিনালি ডিগ্রিটা হচ্ছে সবসময় মনে রাখবে ডিবিএমএস এর মধ্যে পড়ছে। ডিবিএমএস এর মধ্যে যখন রিলেশন থাকবে, মোট রো এর সংখ্যাটা হচ্ছে ওর কার্ডিনালিটি, যত সংখ্যক রো আছে আর যত সংখ্যক কলাম আছে ওগুলাকে বলছে হচ্ছে ডিগ্রি। বুঝলে তো? ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এতটুকু থাক আজকে, পরের দিন ক্লাসে আমি আরো ভালো মতন বলে দেবো ওগুলো, ঠিক আছে? এতটুকু থাকলো, এটা রেকর্ডিংটা আমি কিছুক্ষণের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমি শেয়ার করে দিচ্ছি, ওই ইউটিউব লিঙ্ক, তুমি দেখে নিতে পারবে। আর এই সপ্তাহে আমাদের একটা অফলাইন ক্লাস হচ্ছে, তারপর থেকে ক্লাসগুলো অফলাইন আর করানো যাবে না, যা পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি। আমরা এই বুধবারই লাস্ট করাবো অফলাইন ক্লাস। হুম,
আমি বুধবার আসো, সব বলে দিচ্ছি, খাতাগুলো দিয়ে দিই, সব ডিসকাস করে দিই, কি লেভেলে হবে, পরীক্ষা টরীক্ষা সব যা হবে, আরো পরীক্ষা আমি নেবো, অনলাইনে নেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো গুড নাইট প্রত্যেককে। হ্যাঁ, তুমি আসবে না তাহলে তোমার খাতাটা কাউকে দিয়ে দেবো আমি, তাহলে নিয়ে নেবে যে আসবে। তুমি কেন আসবে না? ওকে ঠিক আছে, তোমার কোনো বন্ধুকে না, আমি তো রেকর্ড তো মানে অফলাইনে কি করে রেকর্ড করব, তাই না? ওদিন ক্লাসটা অফলাইনে করাবো তো, ঠিক আছে? ওদিন আমি অফলাইন বলতে পূজাদির বাড়িতেই ক্লাসটা হবে, ওটা তোমার ধরো অফলাইনটা লাস্ট ক্লাস আমি করাবো, মানে আবার মে মাসে যদি সংক্রমণ করে 2 সপ্তাহ পরে না হয় আমি একটা আবার অফলাইন করাতে পারি, কিন্তু আপাতত 2 সপ্তাহ 3 সপ্তাহ বন্ধ রাখি। বুঝতে পারছি না কোন দিকে আমরা যাচ্ছি, ঠিক আছে? তোমার খাতাটা তোমার বন্ধু যে আসবে তাকে আমি দিয়ে দেবো, তুমি দেখে নিও। যদি তোমার কোনো সমস্যা থাকে, খাতায় কোনো বুঝতে পারছি না কি সমস্যা, কেন কেটেছি বা কি হবে, তুমি আমাকে ফোন করবে, খাতা সহকারে ছবি তুলে আমি তোমার সঙ্গে ডিসকাস করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে গুড নাইট এভরিবডি। হ্যাঁ, ঠিক আছে। আহ, কি বার দিন ওই তোমার বুধবার ক্লাসটা কখন করাবো তো, তাহলে ভেবে নিচ্ছি, বুধবার 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 ওই 9টা থেকে করাবো, 9টা না 8:30 থেকে করাবো, 8:30, 8:30, 8:30 আমি জানিয়ে দিচ্ছি, গ্রুপে সব বলে দেবো। ঠিক আছে, ওকে ওকে, 8:30, হ্যাঁ।